আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সুধী, আজকে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের এটা আপনাদের প্রথম ক্লাস। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এটা আমাদের প্রথম ক্লাস। আমরা আজকের ক্লাসে তিনটা ইস্যুস নিয়ে কথা বলবো। প্রথমত আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করব, সেখান থেকে একটা কোর্স প্ল্যান আইডেন্টিফাই করব এবং এটা ফিক্স করব। দেন কোর্স প্ল্যানের উপর বেস করে ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে ডিসকাশন করব, এবং ফাইনালি কেস স্টাডিজ বা অন্যান্য পার্টগুলিতে আমাদের যেই যে জায়গাতে বেশি কনসার্ন থাকতে হবে সেই ইস্যুসগুলি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইট ইজ অলওয়েজ স্মল সাবজেক্ট। টপিকস পড়া খুবই কম। শুধুমাত্র আপনি যদি স্পেসিফিক ওয়েতে পড়তে পারেন তাহলে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পাশ করাটা খুবই সোজা, খুবই সোজা। সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ ডিসেম্বর 2025 এর কোয়েশ্চেন যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল নতুন প্যাটার্ন অনুযায়ী এখানে কোয়েশ্চেন হচ্ছে। পার্ট ওয়ানে চারটা ব্রড কোয়েশ্চেন থাকে, সেখান থেকে দুইটা ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়, এবং এই চারটা ব্রড কোয়েশ্চেন থেকে যে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার করবেন সেগুলি হচ্ছে 20 × 40 মার্কস। এবং এটা হচ্ছে ক খ, অর্থাৎ বড় বড় প্রশ্নগুলিকে একসাথে এখানে পরীক্ষায় অ্যালাইনমেন্ট করে। এবং আই মেক শিওর ইউ দ্যাট আমরা যে সাজেশনটা দিব বা যে সাজেশনটা ফলো করব, এই এই চারটা কোয়েশ্চেনই সেখান থেকে কমন পড়বে। যদি অনেক সময় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বেসড একটা দুইটা প্রশ্ন হতে পারে, হলে পরে আপনার যে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার দরকার সেই দুইটা কোয়েশ্চেন আপনি এখান থেকে একদম চোখ বন্ধ করে পাবেন। আমরা আমরা যেই যেই টেকনিক্সটা অ্যাপ্লাই করব বা যেই প্যাটার্নে পড়ার চেষ্টা করব সেই প্যাটার্নে। সো পার্টে ব্রড কোয়েশ্চেনের ব্যাপারে আপনাদের খুব কনসার্ন হওয়ার দরকার নাই, খুব ইনোভেটিভ হওয়ারও দরকার নাই, কারণ এগুলি আসলে আহ, বই থেকেই কোয়েশ্চেন আসে, অথবা আমরা যেটা পড়বো রিডিং ম্যাটেরিয়াল যেটা পড়বো সেখান থেকে কোয়েশ্চেন আসবে। এটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকম করে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। যেমন অন্য সাবজেক্টগুলিতে একটা আনসার্টিনিটি থাকে, স্পেশালি এমএফএস ল অ্যান্ড প্র্যাকটিসের ক্ষেত্রে যেমন আনসার্টিনিটি থাকে, অর্গানাইজেশন ম্যানেজমেন্টে সেই রকম আনসার্টিনিটি সম্ভবত দেখা যায় না। বইতে যে প্রশ্ন থাকে, আপনি যদি প্ল্যান অনুযায়ী পড়তে পারেন সেই প্রশ্ন থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সো পার্ট ওয়ান নিয়ে আমরা আসলে এটা আমাদের জন্য বিগ ডিল না, আমরা আমাদের মতো করে অ্যান্সার কভার করতে পারবো। চারটা থেকে দুইটা একদম একদম কমফোর্ট ওয়েতে আপনার কমন পড়বে, আপনি অ্যান্সার করতে পারবেন যদি আপনি আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন। Part B তে mathematical problem, it is going to be a concern issue for you because theoretically and practically organization management থেকে আসলে ম্যাথ আসার সুযোগ নাই। কারণ অর্গানাইজেশন ম্যানেজমেন্ট আসলে প্রপার ওয়েতে ম্যাথ প্র্যাকটিসের কোনো রিডিং সোর্সেস বা রিসোর্সেস আপনাদের বইতে নাই। তো ইউ হ্যাভ নো এনি সোর্সেস রিগার্ডিং ম্যাথ। আপনাদের পরীক্ষায় কিন্তু গত বছর ম্যাথ আসছে, এবারও ম্যাথ আসবে। সো এই দুইটা ম্যাথ বেসিকলি আপনার এক্সপিরিয়েন্স এবং টপিকসগুলি কপ আপ করার উপর ডিপেন্ডস করবে যে আপনি এই দুইটা টপিক, এই ম্যাথটা বা দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ অ্যান্সার ঠিক কিভাবে করতে পারেন। তবে ম্যাথের একটা জায়গায় আমি মানে মোটামুটি কনফার্ম যে এই টাইপের একটা ম্যাথ আসার সম্ভাবনা বরাবরই আসবে। সেটা হচ্ছে এই বোনাস ফেস্টিভ্যাল রিলেটেড, অর্থাৎ এমপ্লয়ি ওরিয়েন্টেড ইস্যুতে কিন্তু একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। দুই ইস্যুস ম্যাথের ক্ষেত্রে কভার করে, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিভিশন অর্থাৎ এইচআর, এমপ্লয়ীদের যে ফেস্টিভ্যাল বোনাস অথবা স্যালারি ডিডাকশন, স্যালারির স্ট্রাকচার রেডি করার যে প্রসেসটা আছে সেইটা থেকে একটা ম্যাথ বরাবর মানে ইম্পর্টেন্ট। কারণ এটা হচ্ছে ম্যাথের, যদি ছোট কোনো ইস্যুস বলি তাহলে এটা হচ্ছে একটা টপিক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা শেষের দিকে একটু পরে ডিসকাস করব মোটিভেশনাল মোটিভেশনাল এবং লিডারশিপ। দুই ধরনের থিওরি আছে, যে থিওরিগুলি সাধারণত যদি আমি কনভার্ট করি, যেমন এক্স ওয়াই থিওরি অথবা থ্রি নিডস থিওরি, যে থিওরিগুলি আছে সেগুলিকে যদি আমরা ম্যাথে কনভার্ট করতে চাই, ইট ইজ কোয়াইট পসিবল। সো ম্যাথের কনসার্ন আসলে আমাদের দুইটা জায়গায় থাকবে, একটা হচ্ছে থিওরি বেসড কনসার্ন, যেটা আমরা মোটিভেশনাল থিওরি এবং লিডারশিপ থিওরি পড়বো, এবং আরেকটা হচ্ছে এইচআর ম্যানুয়াল বা এইচআর প্রসেসের মধ্যে এমপ্লয়ি বেনিফিটস, এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ির সুবিধা অসুবিধা মিলিয়ে একটা ম্যাথ থাকতে পারে। মোটামুটি ম্যাথে আসলে এর বাইরে টপিকস থাকার সুযোগ নাই। যদি থাকেও আমরা যে তিনটা টপিক্সের কথা বলেছি এই তিনটা টপিক্স থেকে একটা ম্যাথ আপনি পাবেন। আমরা মোটামুটি ওই তিনটা টপিক্স নিয়ে ডিসকাস করব বা প্র্যাকটিস করার চেষ্টা করব, যেটা আপনাদের ম্যাথের প্রবলেমটা মোটামুটি সলভ করবে।
পার্ট সি, কেস স্টাডি। কেস স্টাডিতে দুইটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন অ্যান্সার করতে হয়। এইটা 20 মার্কস, স্ট্রেট ফরওয়ার্ড। আমি যদি আমার এন্ড থেকে চিন্তা করি, কেস স্টাডিতেও রিপিট আপনার লিডারশিপ মডিউল, লিডারশিপ এবং মোটিভেশনাল থিওরির যেই দুইটা চ্যাপ্টার রয়েছে, এই দুইটা চ্যাপ্টার থেকেই আপনাদের পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে। মানে বিলিভ মি, জাস্ট আপনি লিডারশিপ এবং মোটিভেশনাল থিওরিগুলি যদি প্রপার ওয়েতে ঠিকঠাক ভাবে কভার করতে পারেন, তাহলে তাহলে অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। মানে আপনি প্রপার ওয়েতে এটা অ্যান্সার করতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি মনে করি এডিশনালি যদি পড়ার ক্ষেত্রে চিন্তা করি, থিওরি থেকে একটা কেস স্টাডি আসবে, সেটা XY3 থিওরি, অথবা থ্রি নিডস থিওরি, অথবা ERG থিওরি, অথবা অন্য কোনো থিওরি। এটা হতে পারে লিডারশিপ থিওরি থেকে অথবা মোটিভেশনাল থিওরি থেকে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাট থিওরি থেকে একটা কেস স্টাডি থাকবে। অ্যাপার্ট ফ্রম থিওরি আরো কিছু ইন্টারনাল টপিকস থাকে ইম্পর্টেন্ট, যেমন HR প্রসেস যেটা, সেটা থেকে থাকতে পারে। সফট স্কিল, হার্ড স্কিলের একটা টপিকস আছে, সেটা থেকে থাকতে পারে। তারপরে হচ্ছে স্টাফিং থেকে থাকতে পারে, ট্রেনিং থেকে থাকতে পারে। লিডারশিপ মডিউলে গিয়ে আমরা কোড অফ কন্ডাক্ট এবং ইথিক্স, যেটা আমাদের গুড গভর্নেন্সের প্র্যাকটিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা থেকেও থাকতে পারে কেস স্টাডি। দেখেন, আমি কিন্তু অলমোস্ট 5-6টা টপিকস নিয়ে বলেছি, ঘুরিয়ে পেয়েছি এই টপিকসগুলি থেকেই। যদি কেস স্টাডি প্রশ্ন আসে, এই টপিকসগুলি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। বাট এখানে একটা ব্যাপারে আমি একটু কনসার্ন করে দিতে চাই, কারণ কেস স্টাডি আমরা আসলে যেমন মডিউলে যখন আমরা আলোচনা করেছি বা বলেছি ব্রড কোয়েশ্চেন, তখন আমি নিজেই বলেছি, বোল্ডলি বলেছি এবং কনফিডেন্টলি বলেছি যে এখান থেকে আপনাদের কোয়েশ্চেন কমন পড়বে এবং আমরা যা পড়াবো সেগুলি থেকে আসবে, হুবহু কোয়েশ্চেন কমন পাবেন। কেস স্টাডিতে আসলে হুবহু এই স্ট্রাকচারটা আমরা পাবো না। সো কেস স্টাডির ক্ষেত্রে আমাদের যেই কাভারেজটা লাগবে, সেটা হচ্ছে কেস স্টাডির টপিকসটা একটু ভালো করে বোঝা এবং এটা সম্পর্কে হলিস্টিক অথবা কম্প্রিহেন্সিভ, যেটাই বলেন না কেন, একটা আদ্যোপান্ত A to Z একটা কনসেপ্ট আপনার মাথায় নিতে হবে, যাতে পরীক্ষায় ফ্রি হ্যান্ড রাইটিং এ ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট। এটা হচ্ছে কেস স্টাডির জন্য টেকনিক। তাহলে কেস স্টাডির জন্য আমরা মূলত মোটিভেশনাল থিওরি, লিডারশিপ থিওরি, অর্গানাইজেশনাল ইথিক্স, অর্গানাইজেশনাল কোড 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 অফ কন্ডাক্ট, তারপরে পারফরমেন্স অ্যাপ্রেজাল, ট্রেনিং, ট্রেনিং যেটা অফসাইট এবং অনসাইট ট্রেনিং, সফট স্কিল, হার্ড স্কিল, মোটামুটি এই জায়গাগুলিকে আমি মোটামুটি কভার করলেই আমার কেস স্টাডি কমন পড়ে যাবে। যদি কোনো কারণে এমন হলো, এক্সেপশনাল বেইজের কোনো কোয়েশ্চেন হলো, একটা কেস স্টাডি আপনি এগুলি থেকে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। পার্ট ডি, আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, মানে এখানে পার্থক্য আসে দুইটা, 5টা পার্থক্য থেকে, 10টা পার্থক্য থেকে 5টা পার্থক্যের অ্যান্সার দিতে হবে। এটা কমন, মানে এটা আমি যা যা পড়াবো সেগুলি থেকে আসবে। সো এটা নিয়ে আপনাদের কনসার্নের দরকার নেই। আমি চ্যাপ্টার ওয়াইজ, আমরা জানি একটু পরে বইটা যখন দেখবো তখন দেখবো আমাদের 5টা চ্যাপ্টার আছে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে। আমরা এই 5টা চ্যাপ্টার থেকে আহ, হতে পারে 15 থেকে 20টা ডিফারেন্স আমরা পড়বো। ওই ডিফারেন্সগুলি থেকেই পরীক্ষা আসবে। মানে মাস্ট, মাস্ট, মাস্ট। মানে এটা নিয়ে আপনাদের একদম বাহিরে কোনো ধরনের কোনো টেনশনে যাওয়ার দরকার হবে না। ডেফিনেটলি ওই জায়গা থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসবে। নেক্সট, সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার, ইট উইল বি এ ক্রুশিয়াল ইস্যুস ফর ইউ, কারণ টোটাল বই থেকে এটাকে কভার করবে। এখানে মূলত ডেফিনেশন এবং ইনফরমেশন বেসড যে ইস্যুসগুলি থাকে সেগুলিকে মোটামুটি এখানে কভার করা হয়। যে এটা কেন আমি কনসার্নেড ইস্যু বললাম, যেহেতু এখানে কোনো ধরনের অল্টারনেটিভ ইস্যুস নাই, সেজন্য এইখানে যেটা পড়বেন সেটাই আপনার অ্যান্সার করতে হবে। সো সবগুলি টপিকস ছোট ছোট প্রশ্ন বেসিস, যেহেতু 2 মার্কস করে, একটা প্যারা 5-6 লাইন, 3-4 লাইন, 2 লাইন, 3 লাইন, একটু কনসেপ্টগুলি মাথায় রাখা দরকার। এই জায়গাটাতে আমি মোটামুটি কনফার্ম করতে পারি যে আমরা যা পড়বো বা যা আমরা পড়ানোর চেষ্টা করব, আপনি মানে মিনিমাম 8টা কোয়েশ্চেন কমন পাবেন। 10টা অনেক সময় আমি কখনো বলি, এই জায়গাটাতে বলি না সব কোয়েশ্চেন আমি কমন ফেলতে পারবো বা আমরা যা পড়াবো সেখান থেকে আসবে, কারণ এমন কিছু টপিকস থাকতে পারে যেটা আসলে আমরা ওভারলুক করেছি বা যেটাকে আমরা মাইনর হিসেবে ট্রিট করেছি, যেটাকে কনসার্নের হিসেবে মনে করি নাই। এক্সামিনার মনে করছে যে এটা টপিকসও জানা দরকার। এই টাইপের 1-2টা প্রশ্ন হয়তো আপনার মিস হতে পারে, বাট 8টা প্রশ্ন এই জায়গা থেকে আপনি মোটামুটি কমন পাবেন আমাদের পড়া থেকে। আমরা মানে ইট ইজ মাই প্ল্যান। সো সবকিছু মিলিয়ে আমরা যদি প্ল্যানটাকে ইভ্যালুয়েট করতে চাই, তাহলে প্রথমে যে পার্টে,
সেই পার্ট এ থেকে দুইটা প্রশ্ন আমরা কমন ফেলবো, এটা আপনার পড়া জিনিস। সো এটা থেকে 40-র মধ্যে আপনার একটা মিনিমাম 24 মার্কস আপনার পাওয়া উচিত। নর্মাল 22 হচ্ছে অলমোস্ট 50% মার্কস। যেই প্রশ্ন দুইটা কমন পড়েছে আপনি সেটা লিখলে তো আপনি এমনি 22 বা তারও বেশি মার্কস পাবেন। পার্ট সি যেটা, অর্থাৎ পার্থক্য, এটা আমার খুব, মানে এটা আমার খুব কনফিডেন্সিয়াল ইস্যু। এবং আমরা যেই কয়টা পার্থক্য পড়বো সেগুলো আমরা বলে দিব, বুঝাই দিব, সেখান থেকে আপনি লিখবেন। 5টা পার্ট থেকে এখানে আমি 7.5 এর নিচে যাতে আপনার মার্কস না থাকে, কারণ এখানে আপনি আগে থেকে আমি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি 5টাই কমন পড়বে, 5টাই আমি বুঝাবো, 5টাই আপনি পড়বেন, তাহলে এখানে খারাপ লেখার কোনো সুযোগ নাই, সুযোগ থাকার দরকার নাই। পার্ট সি, যেটাকে আমরা পার্ট পার্ট ডি, যেটাকে আমরা সিঙ্গেল ডেফিনেশন হিসেবে ট্রিট করব। পার্ট ই, এইটাও আমার একটা, মানে আমার জন্য ইম্পর্টেন্ট টপিকস। পার্ট ই, কারণ এটা সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার, আমরা প্র্যাকটিস করব। এই জায়গাটাতেও আমি একটু এক্সপেক্ট করছি একটু ভালো মার্কস আপনি ক্যারি করেন। আমরা বলেছি যে এখানে মিনিমাম 8টা কোয়েশ্চেন আমি আপনাকে কাভার আপ করব। সো 8টা কোয়েশ্চেন যদি আমি এখানে আপনাকে কাভার আপ করি, ইট মাল্টিপ্লাই বাই 2, 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে আপনার মার্কস চলে আসে 16। এবং এটা যদি আপনি ঠিকঠাক করে লিখতে পারেন, আপনি এইখানে কিন্তু এমনি এমনি ভালো মার্কস পাবেন। সো এই ভালো মার্কসের জায়গাটাতে এখানে আপনার 20-র মধ্যে 12 বা 14 মার্কস আপনার পাওয়া উচিত। যদি আমি 14 বলি, এ হচ্ছে আমার সেফ জোন, মানে আগে থেকে কোয়েশ্চেন কমন পড়ানো জোন। সো এই দুইটা জায়গা থেকে যদি আমি চিন্তা করি, সবকিছু মিলে অলমোস্ট অলমোস্ট মার্কস হয় 43.5। আমরা পাস মার্কস হচ্ছে 45। সো নকিং এট পাস মার্কস। এখন আমাদের থেকে যাচ্ছে কি, এখনো আরো 30 মার্কস থেকে যাচ্ছে। মানে এটা আমি একদম ফ্রেশ ওয়েতে ধরছি, কারণ যারা দুইটা প্রশ্ন কমন পড়বে এটা কখনো 22 পাবে না। এটা ডেফিনেটলি আপনার 26-27 পাওয়া উচিত, 26-27 বা তার বেশি। বাট তারপরে আমি এইটুকু জায়গাতে এই 3টা মডিউল থেকে, অর্থাৎ 70 মার্কসের মধ্যে আমি 45 এনশিওর করবো, এটা হচ্ছে আমার কাজ। বাকি 30 বিয়ন্ড মাই কন্ট্রোল। কারণ কেস স্টাডি আমি প্র্যাকটিস করে যাব, পরীক্ষার হলে গিয়ে আমার একটু মন খারাপ হবে, বা পরীক্ষার হলে গিয়ে লিখতে গিয়ে একটু এলোমেলো হবে, হতে পারে। কারণ আপনি একটা সিভিক সায়েন্স অ্যাপ্লাই করবেন, আপনার নিজের এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লাই করবেন, সেখানে লিখতে গিয়ে একটু এদিক ওদিক হতে পারে। বাট কনসেপ্ট ইজ কনসেপ্ট ফর ইউর কমন, কনসেপ্ট উইল বি কমন ফর ইউ, কনসেপ্ট কমন পড়বে। সো ওই কেস স্টাডি এবং ম্যাথমেটিক্যাল পার্টে আপনি যে নাম্বারটা পান এটা পুরোটাই হচ্ছে আপনার বোনাস। মূলত এই 70 থেকে আমরা পাস মার্কস ক্যারি করে ফেলবো, কেস স্টাডি এবং ম্যাথ হচ্ছে আপনার জন্য বোনাস। সুতরাং আপনাকে একটা বড় জায়গা থেকে আমি রিলিফ দিয়ে দিচ্ছি, কোনো টেনশন করার কিছু নেই। মানে আমি তো 70, মানে বিলিভ মি, লাস্ট ইয়ারও 70 অ্যান্সার করে পাশ করেছে, আমাদের সাথে পড়েছে, 70 অ্যান্সার করে পাশ করেছে এমন অনেক স্টুডেন্ট আছে। অনেক স্টুডেন্ট, মানে আমার গত বছর ওএমএ কেউই সম্ভবত খারাপ করে নাই। এক দুইজন যারা আহ, খারাপ করেছে, খারাপ ঠিক বলা যাবে না, তারা পরীক্ষা দেয়নি, রেজিস্ট্রেশন করেছে, কোচিং করেছে, বিভিন্ন ফ্যামিলি ইস্যুস বা অন্য কোনো কারণে পরীক্ষা দেয়নি। বাট যারা পরীক্ষা দিয়েছে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে কারোরই রেজাল্ট খারাপ হয়নি। সো এবারও হবে না। আমরা 70 থেকে পাস মার্কস ক্যারি করব, বাকি যে 30 থাকবে সেটা হচ্ছে আপনার রিস্ক মিটিগেশনের জন্য আমরা দেখব। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবার আমরা কোর্স প্ল্যানটার ক্ষেত্রে যাব, মানে যেটাকে আমরা বলবো যে আমরা এবার বইটা দেখার চেষ্টা করব। কোয়েশ্চেন মোটামুটি আমাদের লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা দেখলেই হবে। এর আগে পরের কোনো কোয়েশ্চেন মোটামুটি আমি যখন সাজেশন করব, সিনopসিস তৈরি করব, তখন ডেফিনেটলি আমি দেখবো, বাট আপনাদের আর অন্য জায়গাগুলিতে খুব বেশি কনসার্ন নেওয়ার দরকার নাই। অর্গানাইজেশন ম্যানেজমেন্টের জন্য আপনাদের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আপনাদের বাংলা পুরো কোয়েশ্চেনটাই কেস স্টাডি সহ বাংলায় থাকে, যেটা অন্য অন্য অনেক কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনারা একটু ব্যারিয়ার ফেস করেন, যে ইংরেজিটা দেওয়া থাকে, বাংলা অংশটা বাংলা লেখা থাকে না, যার জন্য ইংরেজি কেস স্টাডি পড়তে গিয়ে যারা বাংলা এক্সাম দিতে চায় তারা সাধারণত বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। বাট অর্গানাইজেশন ম্যানেজমেন্টে এরকম হয় না। সো কেস স্টাডিটা বাংলা দেওয়া থাকে। এবং আমি, যারা ইংরেজি, কারণ অর্গানাইজেশন ম্যানেজমেন্টে ম্যাক্সিমামই আপনারা ইংরেজি পরীক্ষা দিবেন, বাট আই এম রিকোয়েস্টেড ইউ হাম্বলি যে আপনারা
যখন ইংরেজি পরীক্ষা দিতে যাবেন অর্গানাইজেশন ম্যানেজমেন্টের স্পেশালি কেস স্টাডির দুইটা প্রশ্ন একটু বাংলা পড়ে তারপর ইংরেজি লিখবেন। আপনি ইংরেজি লেখেন, বাট আগে বাংলা কেস স্টাডিটা পড়বেন একবার, যেটা দুইটাই পড়ার পরে দেখবেন যে আপনার মাথায় আইডিয়া জেনারেশন হয়ে যাবে। কারণ ইম্পর্টেন্ট টপিকসগুলি তো আমি আপনাদের বিভিন্ন ক্লাসে অ্যাড করে দিব, সো ওই ক্লাস অ্যাটিটিউড থেকে আপনি মোটামুটি কভার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট আমরা এবার বইতে যাব, মানে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বইতে আসলে কি আছে সেগুলি দেখার চেষ্টা করব। বইটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। কোয়েশ্চেন নিয়ে আশা করছি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ কোয়েশ্চেনটা আমি একদম A to Z আলোচনা করেছি। আর অন্য চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলি নিয়ে অন্য 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 ইয়ারের কোয়েশ্চেনগুলি নিয়ে আমরা কথা বলছি না, বিকজ অন্য ইয়ারের কোয়েশ্চেনগুলি অলমোস্ট একই রকম, এবং আমরা এটা সাজেশনে, আমাদের সাজেশন বা সলিউশনে আমরা এগুলি মানে ইনকর্পোরেট করব। যেহেতু আমি আমি সবগুলি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এই কোয়েশ্চেন করব, সো ওই জায়গাগুলিতে আমরা আর টাইম কনজিউম না করি। অর্গানাইজেশন ম্যানেজমেন্টের টোটাল আপনাদের 5টা চ্যাপ্টার আছে। ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনের বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট, তারপরে হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট এনভায়রনমেন্ট এন্ড প্রসেস মডিউল বি, স্টাফিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মডিউল সি, মডিউল ডি এমপ্লয়ি মোটিভেশন অ্যান্ড লিডারশিপ মডিউল ডি, অর্গানাইজেশনাল ইথিক্স অ্যান্ড কোড অফ কন্ডাক্ট মডিউল ই। এই 5টা মডিউল আপনাদের এবারের এক্সামে আছে, এই 5টা মডিউল। এখন এই 5টা মডিউল থেকে আমাদের আসলে কোন কোন টপিকস পড়তে হবে, কি কি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা এবার একটু ডিসকাশনে যাব। খুবই সোজা, আমরা পুরো অর্গানাইজেশন ম্যানেজমেন্ট বইটাকে মূলত 13টা কনসেপ্টে ভাগ করব। মানে লুকিং সো ইজি, হ্যাঁ পুরো অর্গানাইজেশন ম্যানেজমেন্ট 13টা কনসেপ্ট জানলেই হবে? ইয়েস, 13টা কনসেপ্ট জানলে হবে, তবে কোনো কোনো কনসেপ্ট একটু সাব কনসেপ্ট থাকে। আমরা কনসেপ্টগুলি নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে, এবং আমরা পরবর্তীতে যে ক্লাসগুলি নিব সেই ক্লাসগুলি আপনাদের জন্য কনভেনিয়েন্ট হবে, বুঝতে পারবেন। প্রথমে আমরা প্রথম টপিকসটা নিয়ে কথা বলি। এটা মডিউলের একটা টপিক, সেটা হচ্ছে ইন্টারনাল এবং ইন্টারনাল টপিকস বা ইন্টারনাল এবং এক্সটার্নাল, মূলত ওর এনভায়রনমেন্ট, ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এটাতে আসলে কি করা হয়, এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের ইন্টারনাল, ভিতরে কোন কোন উপাদানগুলি অর্গানাইজেশনাল বিভিন্ন ডিসিশনে প্রভাব ফেলে, এবং বাহিরের কোন কোন উপাদানগুলি বা ইনগ্রেডিয়েন্টগুলি বা ইন্ডিকেটরগুলি প্রভাব ফেলে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। ইন্টারনাল এবং এক্সটার্নাল, যেমন ইন্টারনাল অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে এডুকেশনাল প্রসেস, এক্সটার্নাল এডুকেশনের ক্ষেত্রে ক্লাইমেট, পলিটিক্যাল ভায়োলেন্স, এগুলি সাধারণত অর্গানাইজেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রভাব ফেলে। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক্সের আলোচনা। খুবই ইজি, খুবই ইজি, কারণ এই টপিক শুধুমাত্র কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি আপনি ভালো করে জানলে এটা লিখতে পারবেন। এবং আহ, এখান থেকে আসলে কেস স্টাডি টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। এখান থেকে সিঙ্গেল কোয়েশ্চেন হয়তো একটা দুইটা হতে পারে। এইখানে পার্থক্য ব্রড হ্যান্ডে একটা দুইটা পার্থক্য থাকতে পারে। ব্রড কোয়েশ্চেনটার জন্য এই সব টপিকস ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইনফরমেশন। আমাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে রকম ফর্মাল এবং ইনফর্মাল ইনফরমেশনগুলি শেয়ার করি, সেই টপিকস নিয়ে এটা আলোচনা। এটাও ইম্পর্টেন্ট টপিকস, এটা ইম্পর্টেন্ট টপিকস, এটা পার্থক্য আকারে আসতে পারে, ব্রড কোয়েশ্চেন আকারে আসতে পারে, বাট এখানে আসলে কেস স্টাডি টাইপের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা বা ম্যাথ টাইপের কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা নাই। অর্গানাইজেশন ক্লাইমেট, স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, এটা মূলত 3টা প্রশ্ন, বাট একসাথে পড়তে হবে, কারণ 3টা জিনিসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। সেই পার্থক্যটা যদি আপনি ধরতে না পারেন, তাহলে পরীক্ষার হলে এই কোয়েশ্চেনটা আপনি ঘুমট বাজিয়ে ফেলবেন। ঘুমট বাজাবেন কি, ক্লাইমেটের জায়গায় স্ট্রাকচার লিখবেন, স্ট্রাকচারাল জায়গায় ক্লাইমেট লিখবেন, ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে। এজন্য এই 3টা টপিকসকে আমরা একসাথে একসাথে পড়বো, এবং একসাথে পড়লে পরে এটা আপনার জন্য ইজিয়ার হবে। Quality of work life, it is very very important question for broad question as well as case study কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ থেকে আসতে পারে। সো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ মানে হচ্ছে আপনি আসলে ওয়ার্ক লাইফটাকে কিভাবে এনজয়েবল করবেন, এবং ওয়ার্ক লাইফটাকে কিভাবে ইফেক্টিভ করবেন, পোটেনশিয়াল করবেন,
প্রসপারাস করবেন সেইটার বিভিন্ন ধরনের টেকনিক্স নিয়ে আলোচনা করা হবে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফে। কারণ আপনি আমি সবাই জানেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেও আমরা কিন্তু আমাদের 365 ডেইজের যতদিন আমরা অফিস করি সব সময় কিন্তু আমাদের মুড একরকম থাকে না, কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, কখনো প্রমোশন পেলে মন খুবই ফুরফুরা থাকে, কখনো আবার ফ্যামিলি ইস্যু থাকলে মন মরা থাকে। বাট আপনার অফিসের রেসপেক্টিভ ডিউটিস কিন্তু আপনাকে প্রপার ওয়েতে শেষ করতে হবে। সো ওই ডিউটিসটা প্রপার ওয়েতে শেষ করতে হলে আপনি কোন ধরনের টেকনিক্সকে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফে আলোচনা করা হবে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশন আপনার সাথে কি বিহেভ করছে বিভিন্ন ইস্যুতে। আপনি অসুস্থ তখন কোন ধরনের আচরণ করছে, আপনি হজ করতে যাবেন তখন কোন ধরনের আচরণ করছে, আপনি ভালো কাজ করছেন তখন কোন ধরনের আচরণ করছে, আপনি খারাপ কাজ করছেন তখন কোন ধরনের ট্রিটমেন্টে নিচ্ছে, আপনাকে কোন কোন জায়গায় লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে গ্রুমিং করছে। অর্গানাইজেশন আপনার সাথে যেই ব্যবহার করবে, আপনার রিটার্নটা মূলত ঠিক এটার উপর বেস করে আসবে। আমরা পূর্বে একটা ছোট টপিকস আছে, একটা হচ্ছে এমপ্লয়ি রিটেনশন, একটা টপিকস আছে। এমপ্লয়ি রিটেনশনটা পুরোটা অর্গানাইজেশন বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে। আমাদের আমাদের ইন্ডাস্ট্রি এখন ভালনারেবল, আমরা প্রচুর সবাই চাচ্ছি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সুইচ করতে, বিভিন্ন ইস্যুতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যেতে। কিন্তু এমন অনেকগুলি ব্যাংক আছে যে সকল ব্যাংকের এমপ্লয়িরা ভুলেও অন্য ব্যাংকে কিন্তু মুভ করে না বা করার চেষ্টা করে না, বা মুভিং হারটা খুবই রেয়ার, বিকজ তাদের এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা এমপ্লয়ির ফেভারে থাকে বলে। এক্সাম্পল দিতে বলতে চাইলে বলতে বলে উত্তরা ব্যাংক, আপনারা নামও শুনেন না, উত্তরা ব্যাংক যে একটা ব্যাংক আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এটাই আমরা অনেকেই জানি না এটা আবার কেমন এত সাইলেন্ট ব্যাংক। উত্তরা ব্যাংকের এমপ্লয়িরা মানে খুব বেশি মুভের মধ্যে ইন্টারেস্টেড না। কারণ আমাদের ইন্ডাস্ট্রি যতগুলি ব্যাংক আছে তার মধ্যে মানে ইউনিক একটা ব্যাংক, যে ব্যাংকে বেসরকারি ব্যাংক হওয়ার পরও দুপুরে খাবারের অ্যালাউন্স দেয়। মানে আমি একটা এক্সাম্পল বললাম, পূবালী ব্যাংক মানে এমপ্লয়ি এমপ্লয়ি মানে এমপ্লয়ি অর্গানাইজেশন ছাড়ার হার খুবই কম হওয়ায়, কারণ ওদের ঈদ বোনাস ইত্যাদি ইত্যাদি মেলায়, ফেস্টিভ বোনাস ইত্যাদি ইত্যাদি জায়গায় এমপ্লয়ীদেরকে এত অ্যাডভান্টেজ দেয়, আনবিলিভেবল। সো অর্গানাইজেশন যদি এমপ্লয়ির সাথে ভালো বিহেভ করে, অর্গানাইজেশনে এমপ্লয়ি রিটেনশনের পরিমাণ অনেক বেড়ে যায়। এটা হচ্ছে মোটামুটি আমরা অর্গানাইজেশন বিহেভিয়ার। আমরা তো একটা সিম্পল করে আলোচনা করছি, এটা আরো ডিটেইল আমরা আলোচনা করব। টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট মডিউল সি, এটা হচ্ছে মডিউল বি এর প্রথম প্রশ্ন। 1 থেকে 5 হচ্ছে মডিউল এর 6 নম্বরে টাইম এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। খুব খুব ক্রুশিয়াল দুইটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। আপনি টাইম কিভাবে ম্যানেজ করবেন, স্ট্রেসটা কিভাবে ম্যানেজ করবেন। স্ট্রেস ম্যানেজমেন্টের সাথে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফটা অনেকখানি ইন্টারলিঙ্কড। কারণ চাপে থেকে মাথা গরম না করে আপনি কিভাবে কাজ করবেন এবং এটা টেকনিক্স গুলি কি, কোন কোন টেকনিক্স আপনি অ্যাপ্লাই করবেন, দোজ আর ডিসকাসড ইন স্ট্রেস ম্যানেজমেন্ট প্রসেস। এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা সবাই জানি সব ব্যাংকেই থাকে। এই ডিপার্টমেন্টে স্টাফিং অর্থাৎ কর্মী নিয়োগের প্রসেস কি, কম্পেনসেশন, এমপ্লয়ীদের কম্পেনসেশনের প্রসেস কি, এবং ট্রেনিং মডিউলটা সেখানে কিভাবে দাঁড় করানো হয়, ট্রেনিং লার্নিং ডেভেলপমেন্টটা কিভাবে করে, সেটিকে অফসাইট না অনসাইট ট্রেনিং হয়, অফসাইট ট্রেনিং এর সুবিধা কি, অনসাইট ট্রেনিং এর সুবিধা কি। অফসাইট ট্রেনিং মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা ফিজিক্যালি করি, ফিজিক্যাল ট্রেনিং। আর অনসাইট অনসাইট ট্রেনিং মানে যেটা হচ্ছে আমরা অনলাইন বেসড ট্রেনিং করে থাকি। অনলাইন অনলাইন এবং অফলাইন যে দুইটা ট্রেনিং হচ্ছে আমাদের, এই অফলাইন এবং অনলাইন ট্রেনিং এর ইস্যুস আছে দুইটাই আমাদের করোনাকালীন সময় আপনারা জানেন অনলাইন ট্রেনিংটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেটার প্র্যাকটিস এখন আমাদের মধ্যে আছে। বাট কোন মেথডটা ভালো, কোনটা বেশি প্র্যাকটিকেবল, কোনটা কোনোটাতে টাইম কনজিউমিং আছে, কোনোটাতে টাইম টাইম ফান্ড কনজিউমিং আছে, এক একটার এক এক রকম সুবিধা আছে। সবগুলিরই আদ্যোপান্ত আলোচনা করা হয় এই ট্রেনিং প্রসেসের মধ্যে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল, আমাদের সবাই রুটি রুজিকের রিজিকের ইস্যুস থাকে পারফরমেন্স অ্যাপ্রাইজালের সাথে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল ভালো হলে আপনার স্যালারি বা ইনক্রিমেন্টের ইস্যুটা ডেভেলপ করে, আর পারফরমেন্স অ্যাপ্রাইজালটা যদি খারাপ হয় তাহলে আপনার আহ, এই জায়গাটাতে আপনি প্রবলেম ফেস করেন। সো পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। পারফরমেন্স অ্যাপ্রাইজাল 7 এবং 8 দুইটা টপিক, 7 নম্বর স্পেশালি ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কম্পেনসেশন জড়িত। পারফরমেন্স অ্যাপ্রেইজালটা কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট, ফর্মাল কোয়েশ্চেন তো আসেই, তার পাশাপাশি এখানে পার্থক্য আসতে পারে, এখানে সিঙ্গেল কোয়েশ্চেন আসতে পারে। পারফরমেন্স অ্যাপ্রেইজাল একই 10 থেকে 15 মার্কস এখানে কভার করা হয়। সফট স্কিল হার্ড স্কিল, এটা মূলত একটা ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন, সফট স্কিল হার্ড স্কিলের মধ্যে পার্থক্য কি। সফট স্কিল হার্ড স্কিল মানে, সফট স্কিল মানে হচ্ছে যেই স্কিলটা
ইনভিজিবল, ইনট্রানজিবল ফর্মাল ওয়েতে যদি আমি বলি, যেটা দেখা যায় না, যেমন এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে একজন ব্যক্তির সফট স্কিল, এটা সাধারণত দেখা যায় না। তারপরে লিডিং, টিচিং কোয়ালিটি, এটা কিন্তু দেখা যায় না, এটা হচ্ছে সফট স্কিল। বাট হার্ড স্কিল আছে অনেকগুলি, যেগুলি ফিজিক্যালি বোঝা যায়। খুব শর্ত সামর্থ্য একজন ব্যক্তি নিচতলা থেকে উপরের তলায় ইট নিয়ে যাচ্ছে, অনেকগুলি ইট নিয়ে যাচ্ছে একসাথে, 10টা 20টা 15টা করে ইট নিয়ে যাচ্ছে। সো এটা কিন্তু হার্ড স্কিল তার। আর সফট স্কিল হচ্ছে ইঞ্জিনিয়ার, যিনি বলে দিচ্ছে ওই যে ওখানে এইভাবে বেঁধে অলতে। সফট স্কিল, হার্ড স্কিল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মোটিভেশনাল থিওরি, লিডারশিপ থিওরি, দুইটা খুবই ক্রুশিয়াল টপিকস। যেই দুইটা ক্রুশিয়াল টপিকস আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আপনাদের টোটাল অর্গানাইজেশন ম্যানেজমেন্টের 4 ভাগের 1 ভাগ প্রশ্ন আসে এই দুইটা টপিকসের উপর। এখানে অনেকগুলি থিওরি নিয়ে আমরা আলোচনা করব। থিওরির আমাদের আলাদা একটা লেকচার আছে। সেই থিওরির উপর বেস করে আমরা কথা বলবো যে মোটিভেশনাল থিওরি বলতে কি বোঝায়, লিডারশিপ থিওরি বলতে কি বোঝায়, এবং এই থিওরিগুলি কিভাবে কাজ করে, এবং এটা আমরা প্রথম দিকে পড়ে নিব। সোফার আই নো যে আমি একটা মানে আমার থিওরির একটা রেকর্ডিং আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আপনারা মানে পড়ে ফেলতে পারেন। তাহলে মডিউল ডির মোটিভেশনাল থিওরি এবং লিডারশিপ থিওরি, এই দুইটা থিওরি আপনাকে বেনিফিটস ক্যারি করাবে। 12 নম্বর হচ্ছে এখানে যে সকল থিওরি থাকবে, এটা কিন্তু এই দুইটা টপিকস কিন্তু ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা টপিকস এটা কিন্তু সব দিক থেকে ইম্পর্টেন্ট, ম্যাথ, কেস স্টাডি, সব কিছুর জন্য দিস উইল বি ইম্পর্টেন্ট টপিকস ফর ইউ। সো সবাই একটু এই দুইটা পার্টে একটু খেয়াল রাখতে হবে। অর্গানাইজেশনাল ইথিক্স, এটা হচ্ছে 12 নম্বর টপিকস আমাদের, এটা মডিউল ডি। অর্গানাইজেশন যে সকল ইথিক্সের উপর দাঁড়ানো, যে সকল ইথিক্সকে প্রায়োরিটি দেওয়ার কথা বলে, সেগুলি হচ্ছে মডিউল 12-এ আসবে। অর্গানাইজেশনাল কোড এন্ড কন্ডাক্ট, কোড এন্ড কন্ডাক্ট হচ্ছে আমার একটা প্রতিষ্ঠানে যে সকল নিয়ম নীতি থাকে, যে সকল নিয়ম নীতি আমার আসলে এমপ্লয়ীদেরকে মোটিভেট করে, যে সকল নিয়ম নীতি এমপ্লয়ীদেরকে প্রতিষ্ঠানে থাকতে সহযোগিতা করে, ডিসিপ্লিনে অভ্যস্ত করে, সেগুলি হচ্ছে মডিউল এই ইর আর্টিকেল নাম্বার বা পয়েন্ট নাম্বার 13-এ আমরা আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি 13টা টপিকস, খুবই সিম্পল, খুবই ইজি। বাট আপনি যদি ঠিকঠাক করে, আপনি কেউ যদি এই 13টা টপিক্সের কনসিকুয়েন্সেস মাথায় নিয়ে যান, আমি গত বছর দেখেছি আমার একটা উম, আমাদের সাথে ক্লাস করেছেন, কোনো কিছু কারণে শেষ দিন আমাকে একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলো, ভাইয়া যায় আপনি ক্লাসে বলেছেন যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস, ভাই আমাকে একটু, আমার একটু ফ্যামিলি ইস্যুস ছিল, আমাকে একটু টপিকস গুলি যদি একটু বলেন। আমি তাকে টপিকস গুলি এরকম আপনাদের এখন যেভাবে আলোচনা করেছি এভাবেই ডিসকাস করেছি, টপিকস গুলি একটু বলেছি। উনি পরীক্ষা দিয়ে পরের দিন বলে যে ভাই আমি এটাতে পাশ করব, এবং পাশও করেছে। সো অর্গানাইজেশন ম্যানেজমেন্ট একদম চাপ নেওয়ার কিছু নাই। আমরা প্ল্যান করব যে আমাদের এবার রিডিং প্ল্যান, আমরা মাত্র 6টা ক্লাস নেব আজকের পরে, আপনাদের 6টা ক্লাস থাকবে, 6টা ক্লাস আমরা 6টা মডিউলের উপর নিব। 1 নম্বর মডিউল, 2 নম্বর মডিউল, 3 নম্বর মডিউল, 4 নম্বর, 5 নম্বর, 5 নম্বর মডিউল, এবং লাস্ট দিন লাস্ট একটা মডিউলে আমরা আসলে ম্যাথ নিয়ে একটু আলোচনা করব। প্রত্যেকটা মডিউলে আমাদের কেস স্টাডি থাকবে, রিলেভেন্ট যেটা যেখানে দরকার, আমরা যে টপিকসগুলি বলেছি যেখানে কেস স্টাডি থাকবে। প্রত্যেকটা টপিকসের সাথে আমরা পার্থক্য যেগুলি আছে সেগুলি দিয়ে দিব, এবং আমরা সিঙ্গেল কোয়েশ্চেন যেগুলি যদি মানে চ্যাপ্টারের সাথে থাকে সেগুলি অ্যাড করে দিব, এবং কেস স্টাডি যদি থাকে অ্যাড করে দিব। অর্থাৎ 5টা চ্যাপ্টারে 5টা সিনপসিস যদি আপনি একত্রে করে পড়েন, ইট ইজ এনাফ ফর ইউ পাস করার জন্য। চাপ নেওয়ার দরকার নেই। মানে আজকের পরে মাত্র 6টা ক্লাস, গুনে গুনে 6টা ক্লাস দিব আমি। এই 6টা ক্লাসই, 5টা ক্লাসে 5টা মডিউল শেষ করব, 6 নম্বর ক্লাসে গিয়ে ম্যাথ এবং কেস স্টাডিটা এডিশনালি একটু আলোচনা করব। আর চ্যাপ্টারের সাথে সাথে পার্থক্য এবং সিঙ্গেল কোয়েশ্চেন অলমোস্ট কন্টিনিউ হবে, সেটা নিয়ে আর আমরা আলাদা করে পড়ার দরকার নেই। দ্যাটস অল। আমাদের মোটামুটি টেকনিক্যালি এটুকু হচ্ছে আমাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্টের স্ট্রাকচার। অর্গানাইজেশন ম্যানেজমেন্টের পড়ার জন্য আমাদের এতটুকুই এনাফ। আমরা নেক্সট ক্লাস শুরু করব মডিউল এ থেকে, তারপরে কোনো একটা সময় আর্লি স্টেজে আমরা মোটিভেশনাল থিওরি এবং লিডারশিপ থিওরিটা কভার করে ফেলবো ইনশাল্লাহ। সো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। একদম একদম মানে রিল্যাক্স একটা সাবজেক্ট হিসেবে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট আপনার সাথে অ্যাড হবে। এবং আপনারা যারা একটু শুধু আমার ক্লাস শুনবেন, রেকর্ডিংগুলি একটু কনভে করবেন, রিডিং ম্যাটেরিয়ালসগুলি একটু নাড়াচাড়া করবেন, প্লিজ কনফিডেন্টলি আমি বলছি, ইউ উইল পাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।